কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ বিহারের বাঁকিপুর উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এবং প্রশান্ত কিশোরের এই জয়ের সঙ্গে সঙ্গে অনেকগুলো বিষয় উঠে আসছে যে এক্ষেত্রে বিহারের এই উপনির্বাচনের জয়টা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার কারণ এখানে যে ফ্যাক্টরগুলো উঠে আসছে একে একে বলবো দর্শকদের। কারণ এই ৩০ বছরের এই দুর্গ ৩০ দিনে ভেঙে দিয়েছেন প্রশান্ত কিশোর। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিহারের নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিলেন নীতিশ কুমার। গত ২০২৫ সালে যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে ১০১টি আসন পেয়েছিল অবশ্য জেডিইউ, কিন্তু তারপরে কিছুদিন মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বভার সামলানোর পরেই তিনি সেখান থেকে সরে গিয়েছেন। তার পুত্র নিশান্ত কুমার তিনি এই মুহূর্তে বিহার যে সরকার সেই বিহার সরকারে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নিশান্ত কুমার। এবং নিশান্ত কুমার সেই অর্থে যে বড় নেতা হয়ে উঠেছেন এমনটা তো নয়। ফলে এই মুহূর্তে সম্রাট চৌধুরী যিনি বিহারের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি গোটা রাজ্যটাকে শাসন করছেন। এবং এক্ষেত্রে কুর্মী ভোট, যেটা নীতিশ কুমারের জন্য দীর্ঘদিন ধরে তার জন্যই বরাদ্দ ছিল বলেই বিহারের রাজনৈতিক মহল মনে করত, সেই কুর্মী ভোটও সামান্য হলেও সরেছে। এছাড়া বিহারে ভারতীয় জনতা পার্টির যে হিন্দুত্বের যে বক্তব্য, সেই হিন্দুত্বের বক্তব্য আর বিহারের মুসলিম জনসংখ্যা, তার মাঝখানে এই সংখ্যালঘু ভোট, এখানে একটা বাফার জোন হিসেবে যেন কাজ করতেন নীতিশ কুমার। নীতিশ কুমার সেইখানে সরে যাওয়ার ফলে এই সংখ্যালঘু শ্রেণী তারাও কিন্তু ভাবছে যে এবার আর এনডিএকে তারা ভোট দেবে কিনা। এবং সেই জায়গায় ছিল অবশ্য কংগ্রেস বা আরজেডি, কিন্তু তাদেরকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে না। এবং এক্ষেত্রে আমরা যে ভোট পার্সেন্টেজ যা দেখছি, যে এটা এবারের যে ভোট পার্সেন্টেজ ছিল সেখানে প্রায় ৭% ভোট কম পড়েছে। ২০২৫-এর বিধানসভা নির্বাচনে যে ভোট পার্সেন্টেজ ছিল ৪১% মতো, সেখানে এবার অর্থাৎ উপনির্বাচনে ভোট পড়েছে প্রায় ৩৪%। ফলে ৭% ভোট কমলেও জনসুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর পেয়েছেন ৬৩,২০৩টি ভোট, বিজেপি নীরজ কুমার সিনহা পেয়েছেন ৪৪,২৫০টি ভোট, এবং সেক্ষেত্রে জয়ের ব্যবধানটা দাঁড়াচ্ছে ১৮,৯৫৩। মাত্র কয়েক মাসের মধ্যেই যেখানে জনসুরাজ পেয়েছিল ৭,৭১৭, সেখান থেকে তারা পেয়ে গিয়েছে ৬৩,০০০-এরও বেশি। এটা কিভাবে সম্ভব হলো? অন্যদিকে বিজেপি যেটা পেয়েছিল ৯৮,০০০, সেখান থেকে তারা নেমে এসেছে ৪৪,০০০-এ। এই নির্বাচনের অঙ্কটা সরাসরি হয়তো তুলনীয় নয়, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বিজেপির জন্য বড় শিক্ষা, যে কোনো কিছুই, কোনো ভোটই চিরস্থায়ী নয়। তারা প্রথমত ধরে রেখে দিয়েছিল যে উচ্চবর্ণের ভোট তাদের জন্য, এবং বাঁকিপুরে কুকুর বিড়াল দাঁড়ালেও, বিজেপির প্রার্থী হিসেবে কুকুর বিড়াল দাঁড়ালেও বাঁকিপুরের মানুষ তাকে ভোট দেবে। কারণ বাঁকিপুরে গত ৩০ বছর ধরে বিজেপি জিতে আসছে। বাবা ছেলে মিলিয়ে নিতিন নবীন বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি, তারাই ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবং এবার একজন নতুন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়েছে, এবং তিনি হয়তো খানিকটা পিছিয়ে থাকা শ্রেণী, কিন্তু তা সত্ত্বেও তিনি হয়তো খুব একটা বড় লোকও নয়। যেটা দেখতে পেয়েছি আমরা, হলফনামা যখন জমা দেওয়া হয়েছিল তাতে তার সার্বিক সম্পত্তি ২০ লাখ টাকার মতো। ফলে সেক্ষেত্রে তিনি খুব একটা বড় লোক নন। অন্যদিকে তার বিরুদ্ধে জনসুরাজ পার্টির যিনি প্রতিষ্ঠাতা সদস্য, সেই প্রশান্ত কিশোর, তার যে সম্পদ, সেই সম্পদ প্রায় ১০০ কোটি টাকার কাছে, তার স্ত্রীর সম্পদও ১০০ কোটি টাকার কাছে। ফলে এহেন আমির প্রার্থীর পাশে এই গরিব প্রার্থী, তার তো বেশি খানিকটা মানুষের সহানুভূতি আদায় করা স্বাভাবিক ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তা হয়নি। কারণ একদিকে এই সংখ্যালঘু শ্রেণীর ভোটটা সেই অর্থে খুব একটা বেশি বিজেপির দিকে যায়নি, কারণ বিজেপির দিকে আগে যেত জেডিইউ এর কথা মাথায় রেখে। অন্যদিকে কংগ্রেস বা আরজেডির ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে একটা বাইনারি তৈরি হয়েছিল বেশ কিছু বছর ধরে বিহারের রাজনীতিতে, হয় এনডিএ শিবির, নয় কংগ্রেস আরজেডি জোট। এই যে বাইনারি, এই বাইনারিটাও এবার ভেঙে গেল। এবং এক্ষেত্রে জনসুরাজ পার্টিও যে একটা এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বিহারের রাজনীতির ক্ষেত্রে, এটা অন্তত সামনে উঠে এলো। এবং এটাও একটা লালু প্রসাদ যাদবকে গুরুত্বপূর্ণ শিক্ষা, যে লালু প্রসাদ যাদব তিনিও মনে করে নিয়েছিলেন, বা তার পুত্র তেজস্বী যাদব তারাও মনে করে নিয়েছিলেন যে এক্ষেত্রে বিজেপির জন্য, বিজেপির যে সমীকরণটা ছিল, যে বাইনারিটা চলবে আরজেডি আর বিহার, মানে আরজেডি হচ্ছে গিয়ে বিহারে বিজেপির ডিফল্ট, বাই ডিফল্ট একটা অপোজিশন। এই ব্যাপারটা যে আর কাজ করবে না,
সেটা একটা বড় বার্তা। হয়তো একটি আসন দিয়ে গোটা বিজেপি বিহারের পুরো ভবিষ্যৎবাণী করে দেওয়া সম্ভব নয়, কিন্তু এগুলোও একটা ছোট ছোট ইন্ডিকেশন বা ইঙ্গিত, যা থেকে হয়তো একটা বড় রাজনীতির যে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সম্ভাবনা অন্তত তৈরি হচ্ছে, সেই সম্পর্কে একটা অনুমান করা যায়। এবং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় ছিল, লালু প্রসাদ যাদবের পক্ষ থেকে যেটা বারংবার মনে করা হচ্ছিল, MY মুসলিম আর যাদব, এই যে দুটো ফ্যাক্টর, এরা সবসময় লালু প্রসাদ যাদবের সঙ্গে থাকবে। কিন্তু এবার সেই ফ্যাক্টরটাও কাজ করেননি। 7,000 ভোট থেকে 63,000-এ পৌঁছে গিয়েছেন এই যে প্রশান্ত কিশোর, সেটা MY ফ্যাক্টরের ভোট যদি না যেত তাহলে কিন্তু খুব সহজ ছিল না। এই ফ্যাক্টরগুলো যেটা উঠে আসছে তাতে অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ যে নীতিশ কুমার সরে যাওয়ার ফলেই এখানে মুসলিম ভোটটা অনেকটাই সরে গিয়েছে, কর্মী ভোটটা অনেকটাই সরে গিয়েছে, এবং দুটোই আরজেডি কংগ্রেসের দিকে যাওয়ার বদলে, বিজেপির বিরুদ্ধে যে ভোটটা সেটা আরজেডি কংগ্রেসের দিকে যাওয়ার বদলে নতুন অপোজিশন হিসেবে, নতুন বিরোধী হিসেবে প্রশান্ত কিশোরকে নির্বাচন করেছে। এটা একটা বিহারের রাজনীতির বড়সড় পরিবর্তন, তা বলাই যায়। দেখা যাক আর কি কি পরিবর্তন আসে, সেদিকে আমাদের নজর থাকবে, এবং তা জানতে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভির রাত দিন 7।